ফুফাতো ভাইকে মানে হাসতে হাসতে একেবারে ইয়ার্কি ঠাট্টাতেই বলে ফেলেছি তোমার মতো ছেলে পছন্দ। এই কথা বলার পরে আমার ফুফাতো ভাই বলল, কি বললি? আমি বলছি যে তোমার মতো ছেলেকে আমার পছন্দ। আসসালামু আলাইকুম, আমি জয়া, আমি রাজশাহীর মেয়ে। আমি রাজশাহী থেকে পড়াশোনা করেছি। আমার বাবা হলো ঢাকায় বিজনেস করে। ফুপুর বাড়ি খুব কাছাকাছি, 2 মিনিটের রাস্তা। আমার ফুফাতো ভাইয়ের সাথে আমার 7 বছরের ডিফারেন্ট আছে, মানে আমার চেয়ে 7 বছরের বড়। যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন আমার ফুফাতো ভাই আমাকে আর আমার 2 ভাইকে পড়াতো বাসায় এসে। তখন অনেক মারতো। আমি আব্বুকে বলি, আব্বু অনেক মারে আমাকে, আমি আর পড়বো না। তো এই বলে আর ফুফাতো ভাইয়ের কাছে তারপরে আর পড়া হয়নি। তো আমি আমার মতো করে পড়াশোনা চালিয়ে যাই। তো আমি তখন কলেজে ভর্তি হয়েছি, সেই সময় থেকেই বিয়ে আসে। তখন আমার ফুফাতো ভাই শুনতে পায় যে আমার বিয়ে আসছে ঢাকা থেকে একটা, তো আমাকে রাগাতো, আমাকে বলতো কি ব্যাপার, শুনছি তোর নাকি বিয়ে আসছে। তো আমি বলি হ্যাঁ। তো হচ্ছে তাহলে তুই কি বলছিস, বিয়ে করেই নিবি? তো আমি বলছি না, আমি এখনো বিয়ে করতে চাচ্ছি না। তখন বলছে কেন বিয়ে করবি না, এত ভালো ছেলে, শুনলাম ঢাকাতে বিজনেস আছে, যে বিয়েতে মত দিচ্ছিস না কেন, কেমন ছেলে পছন্দ বল আমাকে, আমি খুঁজে দিব। তখন আমি হাসতে হাসতে আমার ফুফাতো ভাইকে মানে হাসতে হাসতে একেবারে ইয়ার্কি ঠাট্টাতেই বলে ফেলেছি তোমার মতো ছেলে পছন্দ। মানে আপনি কি আসলে তাকে পছন্দ করতেন নাকি এমনি? পছন্দ বলতে ভালো লাগতো, দেখতাম যে অনেক সুন্দর লাগে আমার ফুফাতো ভাইকে। তো আমি আমার বান্ধবীদেরকে বলতাম আমার ফুফাতো ভাইকে অনেক সুন্দর লাগছে। তো মাঝে মাঝে যখন আমরা গ্রামের বাড়িতে যেতাম, একসাথে থাকতাম, গল্প করতাম, তখন একটু ভালো লাগতো। তো ওই তো ইয়ার্কি করতে করতে আমি বলে দিই যে তোমার মতো ছেলেকে আমার পছন্দ। এই কথা বলার পরে আমার ফুফাতো ভাই বলল, কি বললি? আমি বলছি যে তোমার মতো ছেলেকে আমার পছন্দ। যে এটা তুই ভেবে চিন্তে বলছিস? আমি বলছি ভেবে চিন্তে বলার আবার কি আছে, আমি তো বুঝলাম না। আমি তো বললাম যে তোমার মতো আমার ছেলেকে পছন্দ, তুমি যদি ছেলে খুঁজতে চাও তাহলে তোমার মতো ছেলে খুঁজো। তখন বলছে যে আমি আছি তো, তাই না? তখন বলছি তুমি আছো তো বলতে কি বোঝাচ্ছ? বলছে আমার সাথে কি রিলেশন করা যায়? আমি তো ওইটাতে পুরাই মানে অবাক হয়ে গেছি, মানে আমি তো এরকম কোনো কিছু ভাবিনি। আমি ভেবেছি আমাকে বকা দিবে, যেটা তুই কি বলছিস, বা তুই ছোট। আর সেই সময় আমার ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্কটা হয়, তো তখন আমাদের কথা চলতো। ওই আমার খোঁজ খবর নিত, আমি ওর খোঁজ খবর নিতাম। ফুফাতো ভাই হইলে হবে কি, আমরা তো ক্লোজ ছিলাম না, মানে খুবই কম দেখা হতো, খুব কম যাইতাম ফুপুর বাড়িতে, বাড়ি থেকে কম বের হতাম। তো মানে যখন ফুপু দাওয়াত দিত তখন যাইতাম, ওও আসতো না। যখন আমাদের বাড়িতে কোনো অকেশন হতো তখন আসতো, এছাড়া আসতো না। কোনো অকেশন হলে তখনই দেখা হতো, এছাড়া দেখা হতো না। আর আমাদের মধ্যে একটু দূরত্বও ছিল। আমাদের সম্পর্কটা এভাবেই চলতে থাকলো। আমার ফুফাতো ভাইয়ের সাথে যে আমার রিলেশনটা ছিল, এটা নিয়ে আমি অনেক ভয় করতাম, মানে আব্বু জানলে মনে হয় অনেক বকাবকি করবে। এটা নিয়ে আমি অনেক ভয়ে ছিলাম, ভাবতাম যে কিভাবে বলবো যে আমার ফুফাতো ভাইয়ের সাথে রিলেশন হয়েছে। তখন তো এদিকে আপনার বিয়েও দেখা হচ্ছে। হ্যাঁ, বিয়েও দেখা হচ্ছে, কিন্তু তখন আমার ফুফাতো ভাই তো পড়াশোনা করছিল, ওই রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করছিল। ওই তো তখন কোনো কিছুই করে না। আর আমার বাবার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমার ফুফাতো ভাইদের অবস্থা মধ্যবিত্ত ছিল, মানে চলার মতো ছিল। ফুপুর বাড়ি তো টিনের বাড়ি ছিল। আমি এটা ভাবতাম যে আব্বু আমাকে এইরকম বাড়িতে বিয়ে দিবে কিনা, এটা নিয়ে আমি অনেক টেনশন করতাম। আমার ফুফাতো ভাই বলেছিল যে আমি পড়াশোনাটা শেষ করি, তারপরে ফ্যামিলিতে জানাবো। এটা নিয়ে আমি অনেক টেনশন করতাম, ভয় করতাম যে আব্বু যদি কোনোভাবে জেনে যায় তাহলে মনে হয় অনেক বকাবকি করবে, রাগারাগি করবে, আত্মীয়র মধ্যে ঝামেলা সৃষ্টি হবে। এভাবেই চলতে থাকলো। এর কিছুদিন পর আমার দাদি অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আর অসুস্থ হওয়ার পরে আমাদেরকে সবাইকেই ডেকেছিল গ্রামের বাড়িতে, আমাদের মানে আমার দাদা বাড়ি যেটা, সেখানে। তো ওখানে আমার ফুপু গেছিল, আমার বাবা গেছিল, আমরা সবাই গেছিলাম। যাওয়ার পরে দেখি দাদি অনেক অসুস্থ। সেই সময় হঠাৎ করে আমার দাদি কোনো কথা নাই, বার্তা নাই, আমার আব্বুর হাত ধরে বলছে যে আমি তোমাকে একটা কথা বলছি, এটা শোনাই লাগবে। আমার ফুফাতো ভাইয়ের নাম বাড়ি। তো তখন আমার দাদি হঠাৎ করে, দাদি অনেক অসুস্থ, হঠাৎ করে আব্বুকে বলছে যে তুমি তোমার মেয়ের সাথে বাড়িকে বিয়ে দাও। মানে এটা কোন রকম প্ল্যান ছিল না, কোনো রকম প্ল্যান ছিল না। আমি আপনার ফুফাতো ভাই কি তার মায়ের মাধ্যমে কোনো অনুরোধ? না না না, আমার ফুফাতো ভাই তো আমার ফুপুকে জানায়নি, আর আমিও কাউকে জানাইনি। মানে শুধুমাত্র আমি আর ওই ছাড়া আমাদের রিলেশনের কথা তৃতীয় নাম্বার আর কেউ জানতো না। তখন ওই সময় ওখানে আমিও দাঁড়িয়েছিলাম। আপনার দাদি মৃত্যু সজ্জায়, হ্যাঁ, ওই দাদি, সময় সব কথা হ্যাঁ, হচ্ছে। দাদি একেবারে অসুস্থ, এত অসুস্থ। তখন হয়তো বা আমরা অনেক টেনশন করছিলাম দাদিকে নিয়ে। সেই সময় দাদি আব্বুকে একটা কথাই বলে যে তুমি জয়ার সাথে ফুফাতো ভাই বারিকের সাথে বিয়ে দেওয়ার কথা বলছে। আমি বারিক, আমার বাসা রাজশাহী, আর আমি রাজশাহী থেকেই বেড়ে উঠেছি।
আর আমার মামাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল। জয়াকে আসলে পছন্দ করার ব্যাপারটা হঠাৎ করে জয়া যখন একবার ঢাকা থেকে আমাদের বাসায় আসে, তখন দেখি যে আমি যে মেয়েটাকে পড়াতাম সেই মেয়েটার নেই, মেয়েটা বড় হয়ে গেছে, মানে অনেক ফর্সা হয়ে গেছে, চুলগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। তো আমি ওকে বলছি, এই তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে তো খায়রুল সুন্দরীর মতো লাগছে। মানে এরকম একদিন দেখছি। তো হঠাৎ করেই মানে আমার নানি অসুস্থ হওয়ার পর মানে আমার জয়া, আমার আম্মা সবাই নানিকে দেখতে চলে যায়। তো আমি বললাম আমি যাব না, আর আমার খুব লজ্জা লাগছে। আর আমাদের বিষয়টা মনে হয় জানাজানি হয়ে গেলে সবার কাছে আমি অনেক বেশি খারাপ হয়ে যাবো। আর আমি একটা জিনিস বেশি ভয় করতাম, যেহেতু আমাদের ফ্যামিলি সিচুয়েশনটা একটু দুর্বল ছিল, মানে অর্থনৈতিক অবস্থা, ইভেন আমি কোনো জব করতাম না। তো ভালোবাসার কথাটা আমার বলার পক্ষে মানে সম্ভব ছিল না। তখন আমাদের সম্পর্ক মোটামুটি 6 মাসের কাছাকাছি। তো নানির শরীর খারাপ ছিল, সবাই মানে নানিকে দেখতে গেছে। তো আমিও জানি যে ওরা দেখতে গেছে। তো হঠাৎ করেই মানে জয়া আমাকে ফোন করে বলে, জানো একটা ঘটনা ঘটেছে। তো এটা শোনার পর তো আমি ঘটনা ঘটেছে আমি শুনে খুবই আতঙ্কিত হয়ে গেছি, ভয় করছি। যে তখন আমি বলছি যে কি ব্যাপার, আমাদের ঘটনাটা কি সবাই জেনে নিয়েছে নাকি? তো ওই তখন আমাকে বলে যে দাদি হঠাৎ করেই আমার আম্মার হাত ধরেছে আর ওর আব্বার হাত ধরেছে, ধরে এনে বলছে যে জয়ার সাথে বাড়িকে বিয়ে দিতে হবে। তো বলছে আমি এই কথা যখন শুনেছি আমার তো মনে লাড্ডু ফুটে গেছে, আমি দৌড়ে তোমার কাছে চলে এসেছি জানাতে। তখন আমি বললাম তারপর? তো বলছে সবাই তো খুশি, তুমি অযথা এত ভয় করছিলে কেন? তো আমি বলছি সবাই খুশি মানে সবাই রাজি? তো বলছে হ্যাঁ সবাই রাজি, খুব তাড়াতাড়ি মনে হয় আমাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করবে। তো সত্যি কথা বলতে কি আমার দাদি ওই সময় ওই রকম ভাবে আমার মানে আব্বুকে আর ফুপুর হাত ধরে যখন বলেছিল যে তোমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দাও, এইরকম কথা শোনার পরে তো আমি ওখানে পুরাই অবাক। আমার চোখ দিয়ে মানে এই কথা শোনা মাত্রই চোখ দিয়ে আমার টল টল করে পানি পড়ে গেছে, যে আমাকেও জানাইতে হলো না, আবার আমার ফুফাতো ভাইকেও জানাইতে হলো না। আমি জানি দাদি যদি আব্বুকে কোনো কথা বলে তাহলে সেই কথাটা আব্বু কখনোই ফেলতে পারবে না, মানে দাদিকে অনেক ভালোবাসে। আর দাদি যদি মুখ থেকে একটা কথা বলে ফেলে যে এই কথাটা তোমাকে রাখা লাগবে, আমার আব্বু সেই কথাটা রাখবে। আব্বু যখন আমাকে জিজ্ঞেস করছিল, আমি আব্বুকে বলি যে আব্বু আমি রাজি। তখন বলছে সত্যি তুমি রাজি? তখন বলছে হ্যাঁ আমি রাজি। তখন আব্বুকে বলছি যে আব্বু শোনো তোমাকে একটা কথা বলি। তখন আব্বু বলছে কি বলো? আমি বলছি আমার না বারিক ভাইয়ের সাথে কয়েক মাস আগেই রিলেশন হয়েছে। তখন আব্বু এটা শুনে বলছে তাই? আমি বলছি হ্যাঁ। তখন বলছে যে তাহলে তো তোমাদের ভালোই হলো, তোমাদের দুইজনকে কাউকে ফ্যামিলিতে জানাতে হলো না, মাই বলে দিল আমাদেরকে বিয়ের কথা, মানে বিয়ে যেন বারিকের সাথেই দিই। তো মায়ের কথা তো মানে আব্বু আমার বন্ধুর মতো, মানে আমি সবকিছু আব্বুর সাথে শেয়ার করতে পারতাম। তারপরে কি হয়, এইভাবে আমাদের একটা ডেট ঠিক হয়। তো আমাদের শুধু এঙ্গেজমেন্টের কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমাদের যেদিন এঙ্গেজমেন্ট হবে তার আগের দিন রাতেই ফোন করে বলে যে না আমাদের রেজিস্ট্রি কালমা দুইটা একসাথেই দিয়ে দিবে। তো এইভাবে আমাদের সেপ্টেম্বরের 8 তারিখে 2017 সেপ্টেম্বর মাসের 8 তারিখে আমাদের ডেটটা ঠিক হয়ে যায়। সেই দিনই আমাদের রেজিস্ট্রি কালমা দুইটাই একসাথেই হয়ে যায়। 3 মাস পর আমাদের বিয়ের অনুষ্ঠান অনেক বড় করে হয় ডিসেম্বর মাসের 29 তারিখে। হ্যাঁ আমাকে উঠাই নিল। 17 থেকে অনেক কষ্ট করা হয়েছে, আমি অনেকের অনেক কথা শুনেছি যে নিজেদের মধ্যে বিয়ে হলো এইরকম বাড়িতে এসে থাকতে পারবি, তো শ্বশুর বাড়ি এইরকম আর তুই এইরকম বাড়ি থেকে বড় হয়েছিস। এই কথাগুলোতে আমার খুব খারাপ লাগতো, আমি খুব কষ্ট পেতাম। এইসব নিয়ে মন খারাপ হলো, আমি ওকে জানাতাম না, এটা কারো সহ্য হতো না। হ্যাঁ ওই সময় মনে হতো যে আমি যাকে ভালোবেসে বিয়ে করলাম এর সাথে কি সারা জীবন থাকতে পারবো, এত ঝামেলা হচ্ছে। তো আসলে হয়তো বা বিয়ের পর একটা বছর সবারই এইরকম কষ্ট বা ঝামেলা যেটাই হোক না কেন হয়েই থাকে। আপনার ফুপু আমি এখনো ফুপু বলেই ডাকি এখন পর্যন্ত, মানে বিয়ের পর যে এখনো 9টা বছর হচ্ছে মনে হয় আমাদের বিয়ের, এখন পর্যন্ত আমি আমার ফুপুকে ফুপু বলেই ডাকি। আমার ফুপুরও কোনো সমস্যা নাই, আমার ফুপুকে কেন আমি মা বলি না, ফুপু বলে আমাকে ফুপুই বলুক। আমার ভাইয়ের মেয়ে আমাকে ফুপু বললে আমার শান্তি লাগে। তো মাশাআল্লাহ আমার আর আমার ফুপুর সম্পর্ক একেবারে মা আর মেয়ের মতো, মানে আমার সবকিছুতে ফুপু অনেক খুশি হয়, বলে হ্যাঁ তুমি এটা করো এটাতে তোমাকে ভালো লাগবে, বা তুমি এটা পড়ো এটাতে তোমাকে ভালো লাগবে, মানে আমার সবকিছুতে ফুপুর অনেক সাপোর্ট আছে। আমি ওনার মাকে কোনো ডাকতে পারি না সিরিয়াসলি। আমি আগে মামি বলতাম, মানে বিয়ের আগে।
তারপরে বিয়ের পর আমি না পারি মা বলতে, না পারি আম্মা বলতে, না পারি মামি বলতে, মানে আমার কিছু বলে ডাকে কিন্তু নাই। even ওর আব্বাকে ওই দিনে, মানে আমার যেহেতু আব্বা নাই, 1 বছর বয়সে আব্বা মারা গেছে, মানে তো আমার হাজবেন্ডের যখন আমার 1 আম্মার বছর আবার খুব শখ তখন ছিল আমার যে শ্বশুর আমার মারা যায়। শ্বশুর দেখে বিয়ে দিবে। যেন আপনি একজন বাবা পান। হ্যাঁ তো ওই সময়তে যখন আমাদের বিয়ে হলো, আব্বা বলেই সালাম দিই, এখন পর্যন্ত আব্বা বলে কথা বলি। এবং তো আজকে আমরা আমাদের স্টুডিও থেকে একটু অনুরোধ করব যে আপনি এখন থেকে আপনার শাশুড়িকে অবশ্যই মা বলে সম্বোধন করবেন, এবং আপনি এই ক্যামেরাতেই বলেন, উনি হয়তো প্রোগ্রামটা দেখবেন, এবং ওনারও তো আসলে অবশ্যই এই চাহিদাটা আছে। আমি জানি, মানে আমার শাশুড়ি অনেক কষ্ট হয়, যেহেতু তার আমি একমাত্র জামাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে মানে শুরু করলাম যে সরি, আমি আজকে থেকে তোমাকে আম্মা বলে ডাকার চেষ্টা করব। মা, তোমাকে এখন থেকে মা বলে ডাকবো। আচ্ছা, আজকের এই প্রোগ্রামে হয়তোবা তোমার একটু দুঃখটা কম হবে, কারণ আজকের পর থেকে আমি তোমাকে মা বলে ডাকবো, এটা আমি মানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আর কি। আপনাকেও আমার একটা ছোট্ট অনুরোধ আছে, আপনিও আপনার ফুপুকে অবশ্যই মা বলে ডাকা উচিত এবং ডাকবেন, কারণ ওনারও তো আসলে ছেলে, ওনার তো অধিকার আছে মা সম্বোধনটা শোনার জন্য। তো আমার কাছে মনে হয় 10 জন যেটা করেন সেটাই সুন্দর, সেটাই শোভনীয়। আমিও কথা দিচ্ছি আজকে থেকে আমি আমার ফুপুকে মা বলে ডাকবো। ধন্যবাদ, আপনাদের এই কথা শুনে আমাদেরও ভালো লাগলো। একদম কঠোর একজন টিচার হিসাবে, শিক্ষক হিসাবে যাকে চিনতেন ছোটতে, বড় হতে হতে তার প্রতি আপনার সেই ভালো লাগাটা তৈরি হয়, এবং কেন জানে মনে হচ্ছে সৃষ্টিকর্তাও চেয়েছিল যে আপনাদের অবশ্যই। সম্পর্কটা, হ্যাঁ, সৃষ্টিকর্তা একটা চেয়েছে বলেই তো এত দূর পরিণতি আসা পায়, সম্ভব যে কারণে হয়েছে। আপনার সেই দাদি এবং দাদিকে, আপনার নানি, হ্যাঁ। যার মাধ্যমে আপনাদের পরিবার সবাই একসাথে হয়ে আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন, উনি কি এখন দুনিয়াতে বেঁচে আছেন? জি, আমার দাদি এখনো বেঁচে বেঁচে আছে। আছে। দাদি, তুমি যে আমার এত বড় উপকার করেছো এটা হয়তোবা আমি কখনোই ভুলতে পারবো না। আর এখন পর্যন্ত আমি তোমার জন্য দোয়া করি, যতদিন আমি বেঁচে আছি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এই তো আমাদের এটা সোনার টুকরা ছেলে, এটা হওয়ার পর আমাদের আল্লাহ এত বরকত দিয়েছে, আর এত আলহামদুলিল্লাহ এত ভালো আছি, সেটা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমার হাজবেন্ড প্রথম থেকে শেষ, মানে এখন পর্যন্ত আমাকে যেভাবে সাপোর্ট করে, ভালোবাসে, আমি চাই এই মানুষটা যেন সবসময় আমার হাত এইভাবেই শক্ত করে ধরে রাখে, আর এইভাবেই যেন আমাকে সাপোর্ট করে, ভালোবাসে, এটাই চাওয়া। ইনশাল্লাহ সবসময় আছি, সবসময় থাকবো। আপনার চুল বেশ সুন্দর, ভাইয়া কি চুল দেখে প্রেমে পড়েছিলেন কি? হ্যাঁ, ও আমার চুল অনেক পছন্দ করতো। আমার চুলের পিছনে কিন্তু একটা রহস্য আছে, সেটা হচ্ছে আমার বানানো জয় স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল, যেটা ব্যবহার করাতে আমার চুলগুলো এত সুন্দর। আর 5 বছর যাবত অনলাইনে আমি আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো সেল করি। আপনারা যারা আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো নিতে চাচ্ছেন, তারা আমার পেজ জয়েন্টস অ্যান্ড 10 সেখানে যেয়ে যোগাযোগ করবেন।